প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ বিষয়াবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশের সংবিধান, যেখান থেকে প্রিলিমিনারিতে 3টি প্রশ্ন আসে, আবার লিখিত পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভাইবা পরীক্ষায় তো বটেই। তাহলে প্রিলি, লিখিত, ভাইবা সব জায়গায়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশের সংবিধান গুরুত্বপূর্ণ। আমরা আলোচনার স্বার্থে সংবিধান চলতি ভাষায় আলোচনা করব, সাধু ভাষায় নয়। বাংলায় কথা বলবো, ইংলিশে নয়, যেহেতু আমাদের সংবিধান 2টি ভাষায় রচিত হয়েছে, একটি বাংলা আর একটি ইংরেজি। আশা করি এই সংবিধানের আলোচনা আপনাকে সংবিধান বুঝতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে আপনি পরীক্ষায় সংবিধান থেকে পূর্ণাঙ্গ মার্ক পেতে সহায়তা করবে। আমরা প্রথমেই সংবিধান প্রণয়নের ইতিহাস সম্পর্কে জেনে নিব। 1972 সালের 11ই জানুয়ারি, অর্থাৎ ইংরেজি 11ই জানুয়ারি, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি প্রায়ই পরীক্ষায় আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কবে? 11ই জানুয়ারি 1972। অথবা এমন প্রশ্নও আসতে পারে, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? আপনি উত্তর দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970 সালের 7 ডিসেম্বর এবং 1970 সালের 17 ডিসেম্বর নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদ সদস্যগণ গণপরিষদের সদস্য বলে পরিগণিত হয়। আপনারা জানেন যে 1970 সালের এই নির্বাচনে পূর্ব পাকিস্তান জয়লাভ করলেও ক্ষমতা তাদের উপর হস্তান্তর করা হয়নি। যথাযথ কারণেই অসহযোগ আন্দোলন শুরু হয়। আমরা এখন যে আলোচনায় আছি, এই যে 70 সালের যে নির্বাচন, এই নির্বাচনে যারা জয়লাভ করেছিল তারাই গণপরিষদের সদস্য বলে পরিগণিত হবেন। গণপরিষদের সদস্য ছিলেন 403 জন। কয়জন? এটি কিন্তু পরীক্ষায় আসে, 403 জন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটি কিন্তু পরীক্ষায় আসে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1972 সালের 10 এপ্রিল। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই 2টি নাম, বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে এবং আগামীতেও কিন্তু অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় আসবে। অতএব আপনাকে অবশ্যই প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ, এই 2টি নাম আপনাকে মনে রাখতে হবে। গণপরিষদ আদেশ জারি 1972 সালে 23 মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন এবং এটাই ছিল বাংলাদেশ সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ। এ আদেশ সমগ্র বাংলাদেশে প্রযোজ্য ও 1971 সালের 26শে মার্চ থেকে কার্যকর বলে গণ্য করা হয়। তাহলে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করলেন কবে? 1972 সালের 23 মার্চ। এই আদেশ অনুযায়ী বাংলাদেশ এলাকা থেকে 1970 সালের ডিসেম্বর মাসে এবং 1971 সালের জানুয়ারি ও মার্চ মাসে নির্বাচিত জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ সদস্যগণকে নিয়ে গণপরিষদ গঠন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের দায়িত্ব এ গণপরিষদের উপর দেওয়া হয়। সংবিধান প্রণয়ন কমিটি গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1972 সালের 10 এপ্রিল। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? এই লাইনটি আপনাকে মনে রাখতে হবে, 1972 সালের 10 এপ্রিল। এই অধিবেশনে গণপরিষদের 34 জন সদস্য নিয়ে, কয়জন মনে রাখবেন? গণপরিষদ থেকে কয়জন নিয়ে? 34 জন নিয়ে বাংলাদেশের খসড়া সংবিধান রচনা কমিটি গঠিত হয়। এই কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। এই কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডক্টর কামাল হোসেন। এজন্য ডক্টর কামাল হোসেনকে বাংলাদেশের সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম সংবিধান রচনা কমিটিতে কয়জন ছিল? 34 জন। এই কমিটির সভাপতি কে ছিল? ডক্টর কামাল হোসেন। এই তথ্যগুলি আমাদেরকে মনে রাখতে হবে। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু
এটি অনেকবার পরীক্ষায় আসছে, আপনাকে এটি মনে রাখতে হবে। এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। কমিটি ৭১টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে। তাহলে কয়টি অধিবেশন বসে? ৭১টি অধিবেশন বসে। সংবিধান রচনা কমিটি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করেন। আমরা যদি ভারতের ভা নেই আর যুক্তরাজ্যের পরিবর্তে যদি আমরা ব্রিটেন লিখি আমরা, তাহলে কি হয়? আমরা মনে রাখবো ভারতের ভা আর ব্রিটেনের বি, ভাবি। আমরা আমাদের সংবিধান রচনা করার ক্ষেত্রে কাকে ফলো করছি? ভাবিকে ফলো করছি। ভাবিকে ফলো করা কোনো খারাপ কাজ না, ঠিক আছে? সংবিধান রচনার সময় কাকে ফলো করছি? ভাবিকে ফলো করছি। ভাতে ভারত, বিতে ব্রিটেন, হয়ে গেল। তাহলে কোন কোন দেশকে অনুসরণ করা হয়েছে সংবিধান রচনার ক্ষেত্রে? ভারত এবং ব্রিটেনকে। খসড়া সংবিধান। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল 93 পৃষ্ঠার। হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন ডক্টর AKM আব্দুর রৌফ। এটি পরীক্ষায় আসে। হস্তলিখিত সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশে সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972। সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। 4 নভেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয়। এজন্য 4 নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়। সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। আপনাদের এই তারিখগুলি আমি একটা টেকনিকের মাধ্যমে মুখস্থ করিয়ে দেব। গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজি লিপিতে স্বাক্ষর করেন 14 ডিসেম্বর 1972 সালে। গণপরিষদের 309 জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন। সংবিধান রচনা কমিটির বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেননি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর বা প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সাল। এটি কিন্তু পরীক্ষায় আসে। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন আবু সাইদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে সংবিধান প্রণয়নের সময় রাষ্ট্রপতি কে ছিলেন? আবু সাইদ চৌধুরী। আর প্রধানমন্ত্রীকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাকে যে তারিখগুলি মনে রাখতেই হবে: 1 খসড়া উত্থাপন 12 অক্টোবর 1972, গৃহীত হয় 4 নভেম্বর 1972, স্বাক্ষর হয় 14 ডিসেম্বর 1972, কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। এই 4টা তারিখ, অর্থাৎ 72 সালের এই 4টা তারিখ আপনি যেভাবে মনে রাখবেন, এইভাবে মনে রাখবেন। দেখবেন একটু উগ্রবাদ টাইপের মানুষগুলো কি করে? সে সবাইকে তুই তোকারি করে। সে ওসি হোক, ডিসি হোক, যেই হোক, যদি রাজনৈতিক শক্তি তার থাকে, অনেক সময় এরকম আচরণ আমরা রাজনীতিবিদদের মধ্যে দেখি। দেখেন, আমরা এখানে যেটা লিখেছি উগ্র শাখা। আপনারা জানেন শাখা চৌধুরী নামে একজন ছিল, যে যুদ্ধ অপরাধের দায় তার মৃত্যুদণ্ড হয়। এই শাখা চৌধুরী একটু উগ্র টাইপের ছিল, অর্থাৎ সে খুব তৈতকারী কিংবা ধমক দিয়ে কথা বলার একটা অভ্যাস ছিল। আমরা সেই উগ্র শাখাকে দিয়েই এই 4টা তারিখ মুখস্থ করব। ধরেন শাখা চৌধুরী ওসিকে বলতেছে, থানার প্রধান, ওসি নো, দে দে, আমি যা বলছি তুই তাই কর। মানে ওসি নো, দে দে। 12/4/14-16 বারবার পড়েন, ওসি নো, দে দে। 12/4/14-16 ওসি নো, দে দে। 12/4/14-16 উগ্র শাখা, উগ্র শাখা। দেখেন, আমরা যদি এটাকে ভাগ করে ফেলি, পুরোটাকে যদি ভাগ করে ফেলি, কি হয় দেখেন, কি হয়। ওসিতে অক্টোবর, 12তে 12ই অক্টোবর, উত্থাপন। তাহলে 12ই অক্টোবর কি হয়? উত্থাপন হয়। সাল অবশ্যই 1972, আগেই বলেছি। নভেম্বর, তাহলে কি 4 নভেম্বর গৃহীত হয়। 4 নভেম্বর কি হয়? সংবিধান গৃহীত হয়। ডিসেম্বর, 14 ডিসেম্বর, 7 স্বাক্ষর হয়। 16 অর্থাৎ 16 ডিসেম্বর কার্যকর হয়। তাহলে দেখেন খুব সহজ, ওসি নো, দে দে। 12/4/14-16 উগ্র শাখা, উত্থাপন গৃহীত, স্বাক্ষর
কার্যকর। 12, 4, 14, 16, 12, 4, 14, 16, 12ই অক্টোবর, 4 নভেম্বর, 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর। সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য হচ্ছে 12টি। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবেন বৈশিষ্ট্য 12টি। 1, প্রজাতন্ত্র। 2, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 3, মৌলিক অধিকারের নিশ্চয়তা। 4, লিখিত সংবিধান। 5, দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন করা যাবে না। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দুষ্পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয় নয়। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। 7, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। জনগণের সার্বভৌমত্ব, সার্বজনীন ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, মালিকানার নীতি, স্বাধীন অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা। এই 12টি মনে রাখবেন। পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে নিম্নের কোনটি সংবিধানের বৈশিষ্ট্য বা নিম্নের কোনটি সংবিধানের বৈশিষ্ট্য নয়, তখন কিন্তু আপনাকে বুঝে উত্তর করতে হবে। এক নজরে সংবিধানের ভাগসমূহ, অর্থাৎ আমাদের সংবিধানের ভাগ কয়টি সেগুলি আমরা একটু দেখে নিই। যেমন প্রথম ভাগে রয়েছে প্রজাতন্ত্র, যা অনুচ্ছেদ হচ্ছে 1 থেকে 7 খ পর্যন্ত। আমরা একটু পরেই এগুলি দেখব। প্রথম ভাগ প্রজাতন্ত্র 1 থেকে 7 খ পর্যন্ত। দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যা 8 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত। তৃতীয় ভাগ মৌলিক অধিকার, যা 26 থেকে 47 পর্যন্ত। চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ মূলত 48 থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত। এর পরিচ্ছেদ রয়েছে, প্রথম পরিচ্ছেদে রাষ্ট্রপতি বিষয়ক তথ্য রয়েছে 48 থেকে 54 পর্যন্ত। দ্বিতীয় পরিচ্ছেদে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা রয়েছে, যা 55 থেকে 58 পর্যন্ত। তৃতীয় পরিচ্ছেদে স্থানীয় শাসন রয়েছে, যা 59 থেকে 60 পর্যন্ত। চতুর্থ পরিচ্ছেদে প্রতিরক্ষা কর্মবিভাগ আছে, যা 61 থেকে 63 পর্যন্ত। পঞ্চম পরিচ্ছেদে অ্যাটর্নি জেনারেল রয়েছে, যা 64 নং অনুচ্ছেদে। পঞ্চম খণ্ড আইনসভা 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত। এর মধ্যে প্রথম পরিচ্ছেদ যা রয়েছে সংসদ বিষয়ক তথ্য 65 থেকে 79 পর্যন্ত। দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি 80 অনুচ্ছেদ থেকে 92 অনুচ্ছেদ পর্যন্ত। তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, যা রয়েছে 93 অনুচ্ছেদে। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ 94 থেকে 117 অনুচ্ছেদ পর্যন্ত। প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট 94 থেকে 113। দ্বিতীয় পরিচ্ছেদ অধ্যস্থন আদালত 114 থেকে 116। তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 নং অনুচ্ছেদ। সপ্তম নির্বাচন 118 থেকে 126 অনুচ্ছেদ। অষ্টম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132 অনুচ্ছেদ। নবম অনুচ্ছেদ বাংলাদেশের কর্মবিভাগ 133 থেকে 141 অনুচ্ছেদ। প্রথম পরিচ্ছেদে রয়েছে কর্মবিভাগ, যা 133 থেকে 136 অনুচ্ছেদের মধ্যে রয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে সরকারি কর্ম কমিশন, যা 137 থেকে 141 অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে। 9 ক, অর্থাৎ 9 দুইটা ভাগ, একটা নবম খণ্ড আর একটা 9 ক। আমাদের মোট খণ্ড হচ্ছে 11টা। এভাবে যদি গণনা করি আমাদের হয়ে যায় 12টা, কিন্তু 12টি খণ্ড নয়, খণ্ড হচ্ছে 11টি। এই কারণে 9 এবং 9 ক। 9 ক এ রয়েছে জরুরি বিধানবলী, যা 141 ক থেকে 141 গ পর্যন্ত রয়েছে। দশম খণ্ড সংবিধান সংশোধন, শুধু 142 নং অনুচ্ছেদ, এটি পরীক্ষায় আসে। একাদশ খণ্ড, যেটি বিবিধ বিষয়ের সমূহ রয়েছে, যা 143 থেকে 153 অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে। আমরা সংবিধানের খণ্ড বা ভাগগুলি দেখলাম, তাহলে মোট ভাগ বা খণ্ড কয়টি? 11টি। কয়টি? 11টি। আমরা এগুলোকে একটু ভালো করে পড়ব যে কোন ভাগটি নাম কি, কোন ভাগটির নাম কি এবং কত থেকে কত নং অনুচ্ছেদ পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিও ক্লিপে প্রতিটা ভাগ আলাদা আলাদা করে ভিডিও
ক্লিপ উপহার দিব। প্রতিটি ভাগ আপনারা আলাদা আলাদাভাবে ক্লাস করবেন এবং প্রতিটি ভাগই আপনাদের আয়ত্তে চলে আসবে। থাকবে মজার টেকনিকের সাথে সংবিধানের অনুচ্ছেদগুলি আপনাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সংবিধানের প্রস্তাবনা, বৈশিষ্ট্য, প্রণয়নের ইতিহাস, কমিটি এবং ভাগ ও বৈশিষ্ট্য সমূহ নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করি এখান থেকে আপনারা অনেক তথ্য পেয়েছেন এবং উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।